আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের ষষ্ঠ অভিজ্ঞতা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতির তৃতীয় ক্লাসে। শিক্ষার্থীরা, এর আগে আমরা দুইটা ক্লাস আপলোড করেছি। তোমরা যারা এখনো দেখো নাই তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ক্লাসের লিঙ্কগুলোতে গিয়ে পেজ অনুসারে তোমরা ক্লাসগুলো দেখে নিও। আর তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো বিজ্ঞানের ক্লাসগুলো কখন দিব, এগুলো আমরা খুব দ্রুতই দিব। শুধুমাত্র গণিতে একটু পিছিয়ে আছি বলে গণিতের ক্লাসগুলো একটু কুইকলি দেওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে ওই 136 পেজ পর্যন্ত আমরা কভার করেছিলাম এবং আমরা সেখানে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয় সেটা জেনেছিলাম। পাশাপাশি দুইটা বিন্দুর মধ্যবর্তী বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করেছিলাম। এরপর আমরা কিছু দলগত কাজ করেছিলাম, কিছু তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে ঢাল বা স্লপ। এই জায়গা থেকে দেখো, এই ঢাল বা স্লপ এই জিনিসটা জানার জন্য তোমাদেরকে বলছি। তোমরা দেখেছো তোমাদের স্কুলের যে সিঁড়ি রয়েছে, সিঁড়িগুলা আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। দেন তোমরা দেখেছো পাহাড়ের উঁচু নিচু, তারপরে নদীর যে পাড় রয়েছে, নদীর পাড়ের মধ্যে তোমরা একটা নিচু, আবার নদী থেকে উঠতে গেলে একটু উঁচু। এই জিনিসগুলো তোমরা প্রায় লক্ষ্য করেছো। যেমন তোমরা এই যে দেখো, এখানে নদীর ঢালু পাড়, এরপর পাহাড়ের ডাল, এরপর স্লাইড বা ছোট বাচ্চারা এখানে খেলে, এই টাইপের অনেকগুলো জিনিস আমরা দেখেছি। সো এখানে যে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি রয়েছে সেটা আমরা এখন দেখব। তাহলে ঢাল এই জিনিসটা কাকে বলে? দেখো, স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে, অর্থাৎ এক্স অক্ষের পজিটিভ দিক কোনটা? সাধারণত মূলবিন্দু থেকে ডান সাইড যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ সাইড। তাহলে ওই এক্স অক্ষের পজিটিভ দিকের সাপেক্ষে কোন সরল রেখা কতটুকু আনত তাকেই মূলত কি বলা হয়? ঢাল। আমি আবারও বলছি, এই স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে বা পজিটিভ দিকের সাপেক্ষে অন্য আরেকটা সরল রেখা কতটুকু আনত, ওই জিনিসটাকে বলা হবে ঢাল। তাহলে দেখো তো, এটা হচ্ছে মূলবিন্দু, সেম মূলবিন্দু থেকে এটা হচ্ছে ডানে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের সাথে এই যে এটা একটা সরল রেখা, এই সরল রেখাটা কতটুকু আনত? আনত বলতে কি সেটা আমি এখন বোঝাচ্ছি। আনত বলতে সাধারণত আমি ডিরেক্টলি বলি, এখানে দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবং আমরা জানি এটা হচ্ছে অতিভুজ, দেন এটা হচ্ছে লম্ব, দেন এটা হচ্ছে ভূমি। সো আমরা একটু কষ্ট করে লম্ব আর ভূমি না বইলা এখন আমরা একটু উচ্চারণ করব। লম্বকে আমরা উচ্চারণ করব উলম্ব শব্দটা উল্লেখ করব, ঠিক আছে? আর আমরা ভূমিকে আমরা আনুভূমিক চিন্তা করব। তাহলে দেখো তো, এই যে এই যে আনুভূমিক আর এটা হচ্ছে লম্ব। তাহলে দেখো তো, আমি আমি এখান থেকে হেঁটে 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 এদিকে চলে আসতেছি। ওকে, এখন বা আচ্ছা, এটা না বলে তোমরা এটাও বলতে পারো। মনে করো ঠিক এই বরাবর যে কলমটা আছে এটা এ বিন্দুতে, আচ্ছা এখানে একটা আছে যাচ্ছে, নো প্রবলেম। এই বরাবর যেটা আছে সেটাকে যদি আমি কমাই দিই, যেমন আমি চাইলে এখানে কমাই দিয়ে বা বাড়াই দিয়ে আমি এখানে কোণগুলাকে ইয়া করতে পারবো। আচ্ছা, তোমরা এখান থেকে দেখে নাও, আমি এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো শিক্ষার্থীরা, ঠিক আছে? এখন আমি কি করলাম, এখানে একটা রেখা নিলাম, ঠিক এই বরাবর একটা রেখা নিলাম। এখন এই রেখাটা আমি চাইলে উপরে নিচে করতে পারবো এবং এটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে কোনটা ইয়া করা হবে। অর্থাৎ আমার যে এই যে কোনটা কিন্তু নির্ভর করতেছে। আমার এই নীল কালার রেখাটা যদি উপরে দিই তাহলে কোণের পরিমাণটা বেড়ে যাবে, আর নিচে দিলে কোণের পরিমাণটা কমে যাবে। তাহলে দেখো তো, এই যে এই অংশটা একটু দেখো তো, আনুভূমিক দূরত্বের সঙ্গে উলম্ব দূরত্বর যে একটা অনুপাত, ঠিক ভালো করে দেখো, আনত হলো আনুভূমিক দূরত্বের সঙ্গে উলম্ব দূরত্বের একটা অনুপাত। অর্থাৎ আমি এই যে এইদিকে কত মিটার আসতেছি, এক্স মিটার আসতেছি, সে অনুযায়ী উপরেরটা নির্ধারণ করা হবে। এই দুইটার অনুপাতটাই হচ্ছে মূলত আনত। এই নীল কালার রেখাটি যদি স্যার একটু উপরের দিকে হয় তাহলে ওয়ের মান বেড়ে যাবে। ওকে, আর নিচে হলে ওয়ের মান আরো কমে যাবে। আবার আমি চাইলে এই রেখাটি এখান থেকে স্টার্ট না কইরা, আমি চাইলে এই রেখাটি এখান থেকে স্টার্ট না কইরা ঠিক এই জায়গা থেকে স্টার্ট করতে পারি। তখন সেক্ষেত্রে এটা এ বরাবর হয়ে যাবে। এটা ডিপেন্ড করবে আমার উপর। অর্থাৎ এই যে উলম্ব রেখা আর এটা হচ্ছে আনুভূমিক রেখা, এটার অনুপাতটিকেই বলা হয় মূলত আনত। অর্থাৎ আমরা চাইলে ঢালের সংখ্যাটা এভাবেও দিতে পারি, আনুভূমিক ভাবে এক একক দূরত্ব অতিক্রম করলে তার সাপেক্ষে উলম্ব দিকে কতটুকু পরিবর্তন হয় তার পরিমাণকে বলা হয় ঢাল। অর্থাৎ আমি যদি আনুভূমিক দিকে এক একক দূরত্ব অতিক্রম করি সে অনুযায়ী আমার এই উলম্ব
উলম্ব রেখাটি বা উলম্ব তলটি যতটুকু পরিবর্তিত হবে ওইটাকেই বলা হবে ঢাল। একদম সহজ ভাষায় আমি আবারও বলছি, দেখো এখানে স্পষ্ট হয়ে লেখা আছে আনুভূমিকভাবে এক একক দূরত্ব অতিক্রম করলে তার সাপেক্ষে উলম্ব দিকে কতটুকু পরিবর্তন হয় এটাকে বলা হয় ঢাল। এবার আমরা যদি একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবে। এই যে দেখো আমরা এখানে জাস্ট এখানে এই যে দেখো শিক্ষার্থীরা, এই যে এখান থেকে আমরা ঢালের মানটা বের করতে পারি। তাহলে মনে করো শিক্ষার্থীরা, আমরা যদি এটা কাউন্ট করে দেখি, এটা হচ্ছে কত দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তাহলে আমরা এটাকে 9 দিলাম, আর উপরটা দেখো তো 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের ডালের পরিমাণ হচ্ছে 8/9, অর্থাৎ এটা হচ্ছে একটা tan θ। ডালকে m দিয়ে প্রকাশ করা হয়, m দিয়ে প্রকাশ, যদিও স্লপ তারপরে এটাকে m দিয়ে প্রকাশ করা হয়। এই ডাল হচ্ছে মূলত, আমি লিখে দিচ্ছি, এই যে ঢাল, ঢাল যদিও এর ইংলিশ স্লপ, কিন্তু একে m দিয়ে প্রকাশ করা হয়। m মানে হচ্ছে tan θ, এবং এই tan θ কি? tan θ হচ্ছে স্যার লম্ব ডিভাইডেড বাই ভূমি, মনে রাখতে হবে, লম্ব ডিভাইডেড বাই ভূমি, যেটাকে সংক্ষেপে তুমি লঘু দিয়ে প্রকাশ করতে পারো। ঠিক আছে, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে তুমি লম্ব থেকে ল নাও আর ভূমি থেকে ভূ নাও, সংক্ষেপে তুমি লঘু দিয়ে মনে রাখতে পারো। এই যে দেখো ডাল, ডাল হচ্ছে স্যার এই যে বিসি, বিসি মানে হচ্ছে উলম্ব দূরত্ব, এখানে লেখা আছে এই বিসি হচ্ছে উলম্ব দূরত্ব, আর এবি, এবি হচ্ছে আনুভূমিক দূরত্ব, এই যে এটা হচ্ছে এবি। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা দেখি, আরেকটা প্র্যাকটিস করে দেখি। ডাল, এটা তো গেল, এখন আমরা আরেকটা প্র্যাকটিস করছি। ডালটা ঠিক ত্রিভুজটা এইদিকে না হয়ে ত্রিভুজটা তো অন্যদিকে হইতে পারে। কিরকম দেখো শিক্ষার্থীরা, ত্রিভুজটা তো স্যার ঠিক এই বরাবরও হইতে পারে। আচ্ছা, এখানে দিলাম, তখন এক্ষেত্রে ঢালের মানটা কত হবে? দেখো আমরা ঢালের মানটা কাউন্ট করছি। এক অক্ষ বরাবর দেখো আগে কয়, 1 2 3 4 5 6 7, ওকে 7। আর এটা দেখো তো কত, 1 2 3 4 4, অর্থাৎ 4/7, এটা হচ্ছে ডালের মান। আবার এই ডালের মানটা এভাবে না হয়ে এভাবেও হইতে পারে। যেমন দেখো শিক্ষার্থীরা, এই ডালের মানটা এভাবে না হয়ে ঠিক আমি আরেকটা প্রসেসে দেখাই দিচ্ছি, এভাবেও তো হতে পারে। যেমন মনে করো এখান থেকে শুরু হইলো ঠিক এই বরাবর, তাহলে এক্ষেত্রে দেখো তো ভুজের মানটা কত। সেক্ষেত্রে যেহেতু এখান থেকে শুরু হয়েছে তাহলে এখান থেকে গুনতে হবে 1 2 3 4 5 6, এটা হচ্ছে ভুজের মান, আর কোটির মান হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে কোটির মান। তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি এভাবে হতে পারে। তাহলে আমরা অলরেডি ঢাল জিনিসটা বুঝে গেছো। তাহলে আনুভূমিক বরাবর এক একক দূরত্ব অতিক্রম করলে উলম্ব বরাবর যে পরিবর্তনটা হয় এটিকে বলা হয় ঢাল। আমরা এখান থেকে একটু কষ্ট করে দেখিনি। তাহলে দেখো তো, আমি যদি ভূমি বরাবর এদিক বামে অথবা ডানে যতটুকু যাই না কেন, সে অনুযায়ী আমার এই যে উপরেরটা যতটুকু চেঞ্জ হবে এটা হচ্ছে ডাল। অথবা তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন একটা সরল রেখা কতটুকু আনত বলতে তোমার এই জিনিসটাকে বোঝাচ্ছে, লম্ব এবং ভূমির অনুপাতটাকেই বোঝাচ্ছে, এটাকে বলা হবে ডাল। অর্থাৎ ডালকে আমরা এভাবে প্রকাশ করতে পারি শিক্ষার্থীরা, এটা হচ্ছে m = tan θ, যেটার অর্থ হচ্ছে, সূত্র হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, যেটাকে আমরা সংক্ষেপে লঘু দিয়ে প্রকাশ করতে পারি। এরপরে সেক্ষেত্রে আমরা এর পরবর্তীতে যাচ্ছি স্থানাঙ্কের মাধ্যমে ঢাল নির্ণয়। আমরা এখন স্থানাঙ্কের মাধ্যমে কিভাবে ঢাল বের করে সেটা দেখব। তার আগে আমাকে এই সূত্রটা একটু মনে রাখতে হবে। এই ঢাল বের করার জন্য কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। সাধারণত অন্তর বলতে বাংলায় এটাকে মন বললেও বিজ্ঞান বা গণিতের ভাষায় অন্তর শব্দের অর্থ হচ্ছে ব্যবধান বা ডিস্টেন্স বা দূরত্ব বা মধ্যবর্তী পার্থক্য, এটাকে বোঝায়। তাহলে আমরা যদি দেখি এই পিকিউ রেখার ঢাল, তাহলে দেখো তো এখানে কুটির y2 - y1, কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ x2 - এই যে x1, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে এই যে ঢালকে m দিয়ে প্রকাশ করা হয়েছে, আমি তোমাদেরকে বলেছিলাম, কারণ ঢালকে মূলত m দিয়ে প্রকাশ করা হয়, যদিও এর ইংলিশটা স্লোপ বা s দিয়ে মূলত প্রকাশ করার কথা।
তো এবার আমরা দেখো এখানে কিছু দলগত কাজ রয়েছে। এখানে আমরা এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছ, এখানে আমরা নিচের বিন্দুর মধ্য দিয়ে গমনকারী সরলরেখার আমরা ঢালগুলা বের করব। দেন তোমাদের এই 2 নাম্বারটা হচ্ছে তোমাদের ইচ্ছে মতো যে কোনো 3 জোড়া বিন্দু নিতে হবে, এই টাইপের 3 জোড়া বিন্দু নিয়ে, এবং এদের সংযোগ রেখার ঢাল তোমরা বের করবে। এখান থেকে আমি 2-1টা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা ইজিলি পারবে। দেখো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল যেটা বলা হয়েছে এস এবং A1, এই দুইটা বিন্দুর আমরা ঢাল বের করব। তাহলে আমরা এস বিন্দুর স্থানাঙ্কটা যদি বের করার চেষ্টা করি, এস বিন্দু হচ্ছে ডান দিকে 3, উপরের দিকে 2, তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে 3 2। আর A1 বিন্দুর স্থানাঙ্ক দেখো তো, ডান দিকে আমার একটু ভুল হইতে পারে যেহেতু ছোট ছোট ঘর, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12। আর উপরের দিকে দেখো তো, ও শিট, এটা তো 1 2 3 4 5 6, আচ্ছা 12 6। ঠিক আছে, তাহলে এবার আসো আমরা এটার ইয়াটা বের করে ফেলি। তাহলে আমাদের এস মান হচ্ছে, আচ্ছা এস মানে হচ্ছে 3 2, আর A1 মানে হচ্ছে 12 কত 6। তাহলে চলো এখন আমরা এটার ঢালটা বের করে ফেলি। সো m ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখন কিন্তু তুমি চাইলেও y1 মাইনাস y2 লিখতে পারবে না, কারণ এখানে কিন্তু বর্গ নাই, ওই সেম আনসারটা আসতো। তাই আমি তোমাদেরকে ওইখানে বলেছিলাম তুমি চাইলে y2 মাইনাস ওই মধ্যবর্তী, গত ক্লাসে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সময় এটাও লিখতে পারো, অথবা y1 মাইনাস y2 হোল স্কয়ারও লিখতে পারো, কারণ প্রত্যেকের ক্ষেত্রে আনসারটা সেম আসে। তারপর আমি এটা না লিখতে বলেছিলাম, এটা লিখতে বলেছিলাম। আশা করি বুঝতে পেরেছো কাহিনীটা। এবার দেখো এখানে কিন্তু বাধ্যতামূলক এটা লিখতে হবে, y1 মাইনাস y2 বা x1 মাইনাস x2 কোনোভাবেই লেখা যাবে না। এবার দেখো y2 হচ্ছে 6 মাইনাস y1 হচ্ছে 2, এরপর হচ্ছে x2 হচ্ছে 12, x1 হচ্ছে 3। সো আমি যদি ক্যালকুলেশন করি, উপরেরটা 4, নিচেরটা হচ্ছে 9, এন্ড দ্যাট ইজ দ্য রেজাল্ট। এরপর আমরা আরেকটা বের করি শিক্ষার্থীরা, আমরা সিজিএরটা বের করি। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা বের করো বাম দিকে এবং নিচের দিকে। তাহলে বাম দিকে হওয়াতে x মাইনাস আর নিচের দিকে হওয়াতে y মাইনাস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 মাইনাস, তার মানে -3 -1। এরপর জি বিন্দু, জি কই, ও জি হচ্ছে এদিকে মূল বিন্দু থেকে ডানে, তাহলে x পজিটিভ, আর নিচের দিকে হওয়াতে y হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা যদি কাউন্ট করে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, x এর মান 13 আর y এর মান হচ্ছে 1 2 3 4 -4। সো আমরা এই বিন্দুগুলো লিখে ফেলছি, -3 -1। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3 -1, আর জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 13 -4। সো আমরা এদের ঢালগুলা বের করছি। ঢাল ইকুয়ালস টু, তোমরা জানো y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এবার আমরা যদি হিসাব করে দেখি, এই যে y2 -4, 70 এর মাইনাস, y1 হচ্ছে এমনিতে -1, ঠিক আছে। এবার x2 হচ্ছে 13, 70 এর মাইনাস, আর x1 হচ্ছে -3। এবার আমরা যদি এদেরকে হিসেব করি, এটা হচ্ছে -4 পজিটিভ 1, আর এখানে হচ্ছে 13 প্লাস 3। সো হিসাব করলে এটা হচ্ছে -3 আর এটা হচ্ছে 16, এন্ড দ্যাট ইজ দ্য রেজাল্ট। আশা করি তোমরা ঢাল জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো, ঢালের সংজ্ঞাটা বুঝিয়ে দিয়েছি। একইভাবে তোমরা 2 নাম্বারটা নিজেরাই করে নিবা। এরপর আমরা সরলরেখার সমীকরণে প্রবেশ করব। তার আগে তোমাদেরকে বলে রাখছি, তোমরা চাইলে আমাদের অনলাইন পেইড কোর্সে সাইকেল 3 তে অ্যাড হতে পারো। আমাদের ফিচার্স সমূহ এখানে দেওয়া রয়েছে, আর আমাদের কোর্স ফি 1350 টাকা। আমরা এই সাইকেল 3 এর মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসের আমরা অর্ধেকটা তোমাদেরকে কভার করব, এবং আমাদের ফিচার্সগুলো তোমরা বিস্তারিত দেখতে পারো। পাশাপাশি তোমরা আমাদের ফেসবুক গ্রুপের সাথে যুক্ত থাকতে পারো, এখানে আমরা নিত্য নতুন আপডেট দিয়ে থাকি, এবং অনেক স্টুডেন্টস এখানে তাদের নোটসগুলো সাবমিট করে। সো তোমরা চাইলে ওই নোটসগুলো ইউজ করতে পারো, বা তোমাদের তৈরিকৃত নোটসগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো। এবং এখানে আমাদের ফেসবুক পেজের রয়েছে, এখানে আমরা বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও প্লাস ক্লাসগুলো আপলোড করে থাকি। সো তোমরা তোমাদের প্রয়োজন মতো এখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো। আর আমাদের দুইটা ইউটিউব চ্যানেল, একটা হচ্ছে আরফাত স্যার এবং আরেকটা হচ্ছে আরফাত একাডেমি। এই সকল প্ল্যাটফর্মের লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে আমাদের কোর্সে তোমরা অ্যাড হতে পারো, পাশাপাশি বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করতে পারো।
আর কে কোথা থেকে আমাদের এই ক্লাসগুলো করছো তোমাদের স্কুলের নামটা একটু কষ্ট করে মেনশন করে দিও। সেক্ষেত্রে এবার আমরা আমাদের নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে কি আমরা সরল রেখা সমীকরণের মধ্যে প্রবেশ করছি। এটা একটু দেখে নাও। এখন একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শিক্ষার্থীরা সরল রেখা ফার্স্ট অফ অল আমরা দুইটা দেখবো। সেটা হচ্ছে কি যদি এক্স অক্ষের সমান্তরাল হয় একটা, আর একটা হচ্ছে যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়। ফার্স্ট অফ অল আমরা এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ দেখবো। এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ হচ্ছে সাধারণত ক্ষেত্রে কুটি একই হবে, কুটি একই হবে, ঠিক আছে, অর্থাৎ ওয়াই এর মান সেম হবে, মাথায় রাখতে হবে। এবার দেখো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটার মধ্যে যদি শিক্ষার্থীরা এই যে দেখো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, এই প্রত্যেকটা বিন্দু যদি আমরা খেয়াল করে দেখি, এই সকল বিন্দুর মধ্যে আমাকে বলা হয়েছে তুমি কি খুঁজে পেলে। আমি এখানে বলতে পারি এ বি সি, এরপর হচ্ছে ডি এবং হচ্ছে ই বিন্দুর গুলোর বা বিন্দু না দিয়ে বিন্দুগুলো দিতে পারো, বিন্দুগুলোর কুটি একই এবং তা হলো, দেখো তো 51 1 51 1 1 1। সো আমরা দেখতে পাচ্ছি এই যে এ থেকে ই পর্যন্ত প্রত্যেকটা বিন্দুর কুটি সেম এবং তা হচ্ছে 1। এরপরে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো তারাও বলে দিয়েছে এখানে এই সরল রেখাটির সকল বিন্দুগুলোর কুটি একই এবং তা হলো 1। সো সেই হিসেবে আমরা এই এ থেকে ই পর্যন্ত প্রত্যেকটা বিন্দু যদি যোগ করে দিই তাহলে আমরা যেই সরল রেখাটি পাবো সেই সরল রেখাটির সমীকরণ হচ্ছে y = 1, যেহেতু কুটি সেম এবং তা হচ্ছে 1। অথবা তোমরা চাইলে এই জিনিসটাকে এভাবেও লিখতে পারো বা 1টাকে এই পাশে নিয়ে এসে পক্ষান্তর করলে -1 = 0 এটাও দিতে পারো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মূলত একটি সরল রেখার সমীকরণ এবং এই সমীকরণটা হচ্ছে মূলত এক্স অক্ষের সমান্তরাল, কারণ এখানে কুটির মান সেম এসেছে তাই। একইভাবে আমরা এখানে কিছু একক কাজ রয়েছে। এই যে দেখো এফ জি এইচ আই জে বিন্দুগুলোর সংযোগ সরল রেখার সমীকরণ নির্ণয় করো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিন্দুর কুটি সেম, তাহলে এই সরল রেখার সমীকরণ হচ্ছে y = 3 অথবা 3টাকে পক্ষান্তর করলে -3 = 0। এরপর 2 নাম্বারটা একটু দেখো, এ বি সি ডি বিন্দুগুলো সরল রেখার সমীকরণ তো অলরেডি বের করে ফেলেছি, y = 1। এরপর দেখো কে এল এম এন পি বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে কে এল এম এন পি আমরা যদি বিন্দুগুলো লক্ষ্য করি, আগে আমাকে স্থানাঙ্ক বের করতে হবে। কে এই যে দেখো এই বিন্দুগুলা যদি আমি স্থানাঙ্ক বের করি আর কি, প্রত্যেকটার ক্ষেত্রে কোটির মান হবে 5। ভালো করে খেয়াল করে দেখো প্রত্যেকটার কোটির মান 5 হবে। কে বিন্দুর ক্ষেত্রেও কোটির মান 5, এল বিন্দুর ক্ষেত্রেও কোটির মান 5, এম বিন্দুর ক্ষেত্রেও, এন বিন্দুর ক্ষেত্রেও এবং পি বিন্দুর ক্ষেত্রেও প্রত্যেকটার ক্ষেত্রে কোটির মান 5। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এই বিন্দুর যে সরল রেখার সমীকরণটা আছে সেটা হচ্ছে y = 5 অথবা তুমি এভাবে লিখতে পারো y - 5 = 0, এভাবে দিতে পারো। এরপর কিউ আর এস টি বিন্দুগুলোর সমীকরণ তুমি নির্ণয় করো। তো এটা কিভাবে নির্ণয় করবো আমি তোমাদেরকে একেবারে ক্লিয়ারলি দেখাচ্ছি। আমরা যদি এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করে ফেলি, কিউ আর এস টি ইউ, আমরা আগে বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করে ফেলি। এটা কিভাবে তুমি একদম ডিরেক্টলি লিখবা সেটা তোমাকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল দেখো কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা হিসেব করি, এটা হবে সেক্ষেত্রে 17। একটু ভুল হইতে পারে যেহেতু চোখের দেখাই, তোমরা একটু কমাসুন্দর দৃষ্টিতে দেখবে আর একটু কেয়ারফুল থাকবা। আর আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 37 কিউ আর এস। এস বিন্দুর স্থানাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 57 এস। এরপর হচ্ছে টি, টি বিন্দুর স্থানাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 77। লাস্ট ওয়ান ইউ বিন্দুর স্থানাঙ্ক দেখতে পাচ্ছি 97। ইউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 97। সো আমরা লিখব এখানে কিউ আর এস টি ইউ বিন্দুগুলোর কুটি সমান বা একই।
এবং তা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখো 7 7 7 7 and 7, তাহলে দিলাম। সুতরাং নির্ণয় সমীকরণ আমরা লিখলাম, যেহেতু y এর মান সেম, তাহলে সেক্ষেত্রে সমীকরণটা হবে y = 7, বা এটাকে চাইলে তুমি এভাবে লিখতে পারো -7 = 0। এটাও আনসার, যে কোনো একটা তুমি দিতে পারো। এভাবে তোমরা এই অ্যান্সার গুলা দিবা, তাহলে 2 3 4 প্রত্যেকটা দিয়ে দিলা। তো আমরা এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি, তোমাদের মনে আছে কিনা দেখো, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে সেক্ষেত্রে তার কোটির মান কিন্তু 0 হয়। এই যে দেখো এটা মাথায় রাখতে হবে, x অক্ষের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুর কোটির মান 0, ঠিক আছে? তখন সেক্ষেত্রে তার সমীকরণ হচ্ছে y = 0, এটা মাথায় রাখতে হবে। x অক্ষের উপর, সেটা বামে হোক বা ডানে হোক, x অক্ষের উপর অবস্থিত হলেই তার কোটির মান 0। ওকে, এবার দেখো এখন এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোর সমীকরণটা কি হবে সেটা তোমাকে বের করতে বলেছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটার কোটির মান কিন্তু সমান এবং তা হচ্ছে -4। তাহলে সেক্ষেত্রে আমরা এটা আসতে পারি y = -4, এটাও আনসার, অথবা -4টাকে পক্ষান্তর করে +4 = 0, সো এটাও আনসার দিতে পারো। এরপর এখানে কিছু জোড়া কাজ রয়েছে। এই যে দেখো এই বিন্দুগুলা স্থানাঙ্ক দেওয়া আছে এ থেকে m পর্যন্ত। কোন বিন্দুগুলা x অক্ষের সমান্তরাল হবে সেটা তোমাকে চিহ্নিত করে নিচের ঘরে লিখতে হবে কোন কোন বিন্দুগুলো x অক্ষের সমান্তরাল হবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে -3, তারপর -3 কুটিওয়ালা, যেহেতু x অক্ষের সমান্তরাল বলেছে তাহলে কুটির মান কোথায় সেম রয়েছে -3 এর মধ্যে। এই যে দেখো এটাও -3, এটাও -3, আর কোনো -3 আছে নাই, তাহলে আমরা বলতে পারি AGI এবং I এরা x অক্ষের সমান্তরাল হবে। এরপর আমরা আরেকটা বের করি 4 ওয়ালা, তাহলে এটা 4, এটাও 4, এটাও 4, হ্যাঁ এটাও 4, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি BC, আর মনে হয় নাই তাকে তোমরা একটু বলিও, BCEL। এই বিন্দুগুলো দিয়ে যদি আমি একটা সরলরেখা অঙ্কন করি তাহলে সেটিও x অক্ষের কি হবে, সমান্তরাল হবে। এবার দেখি আর কে কে বাকি আছে। 7 ওয়ালা একটা দেখা যাচ্ছে, এই যে 7 7 7, তাহলে হচ্ছে DJM, তাহলে D বিন্দু, J বিন্দু এবং M বিন্দু দিয়ে যদি একটা সরলরেখা অঙ্কন করি সেটিও x অক্ষের সমান্তরাল হবে। তাহলে এখানে কে কে বাদ পড়েছে, এখানে ন্যাচারালি বাদ পড়েছে একটা হচ্ছে H বিন্দু আর একটা হচ্ছে K বিন্দু, কারণ তাদের কোটির মানগুলো কখনো কোনোটার সাথে মিলে না। এবার আশা করি এই বিন্দুগুলোকে আমাকে গ্রাফে বসাতে হবে, ওই যে বলেছি না, এগুলাকে গ্রাফে বসাইয়া এবং এদেরকে যোগ করে মানে আমাকে যে এরা যা আসলে অ্যাকচুয়াল x অক্ষের সমান্তরাল সেটা দেখাইতে হবে। এবং এখানে দেখো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে সকল বিন্দুর কোটি একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে x অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে। এটা তো আমরা জানি, যাদের কোটির মান একই তারা মূলত তাদেরকে যোগ করলে আমি x অক্ষের সমান্তরাল সরলরেখা পাবো। তাহলে দেখো শিক্ষার্থীরা, এরপর আমরা y অক্ষতে চলে যাব। তাহলে আমরা এই বিন্দুগুলো আমাদের গ্রাফ পেপারে বসাই দিই। আমি প্রত্যেকটা বিন্দু বসাই দিই। ও এটা তো মোছা উচিত, আচ্ছা যাই হোক, মুছে ফেলছি যখন মুছে ফেলছি। প্রথমে দেখো আমি কোনটা কোনটা বসাচ্ছি, এ বসাবো, AGI, এখান থেকে দেখে দেখে বসাচ্ছি AGI, এই বিন্দুগুলো বসাচ্ছি। আমার গ্রাফ পেপারটা আমি খুঁজে নিচ্ছি, এই যে নিলাম। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, 3 - 3, বসাই দিচ্ছি 3 - 3, আমি ব্ল্যাক কালার দিয়ে বসাচ্ছি। ওকে, তাহলে 3 কত, হ্যাঁ 3 - 3, তাহলে সেটা হচ্ছে 3 - 3 হচ্ছে এই যে বিন্দুটা, আর একটু মোটা নিতে হবে মেবি, ঠিক আছে? তাহলে হচ্ছে 3 ডান পাশে 3 - 3 হচ্ছে এই যেটা, এটা হচ্ছে আমাদের এ বিন্দু। আচ্ছা এটা পরে দিব, সমস্যা নাই, এটা এ বিন্দু। এরপরে আরেকটা বিন্দু হচ্ছে কত, -10 - 3, -10 বলতে বাম দিকে 1 2 3 4 5 6 7 8 9 10, আর নিচের দিকে এই যেটা হচ্ছে -10 - 3, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে -10 - 3। এর পরেরটা দেখো
আর একটা হচ্ছে 13 - 3, অর্থাৎ ডান দিকে 13 ঘর, নিচের দিকে 3 ঘর। 4 5 6 7 8 9 10 11 12 13, এই যে -3। দেখো যদি একটু ইয়া হয়েছে। এবার আমি জাস্ট এখন নামগুলো লিখে দিচ্ছি। যেমন এটা ছিল এ বিন্দু, এটা ছিল জি বিন্দু, এন্ড দেন এটা হচ্ছে আই বিন্দু। সো তুমি এদেরকে একটু যোগ করে দাও, পারলে এখানে একটা বৃত্ত দাও যাতে জিনিসটা আরেকটু রিয়েলিস্টিক লাগে। এবার আমি একটা রেখার মাধ্যমে এদেরকে যুক্ত করে দিচ্ছি। আমি এই রেখাটি নিচ্ছি, ভালো করে দেখো এটা এক্স অক্ষের সমান্তরাল হয়েছে কিনা তোমরা নিজেরাই বলো। এই রেখাটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি আর একটু ছোট করে নিচ্ছি। এই রেখাটি এক্স অক্ষের সমান্তরাল হয়েছে কিনা। একইভাবে আমরা বাকিগুলো বসিয়ে দিচ্ছি। এরপর আমরা যে বিন্দুগুলো বসাবো সেগুলো হচ্ছে বি, এরপর হচ্ছে সি, ই, আর একটা হচ্ছে এল। তাহলে দেখো তো প্রথমে 4 4 4 4 বিন্দুটা বসাচ্ছি শিক্ষার্থীরা। 4 4, এক্স এর মানও 4, ওয়াই এর মানও 4, 2 3 4, এই যে এটা। এরপরেরটা কত দেখো, এরপরেরটা হচ্ছে শিক্ষার্থীরা -6 4, এক্স এর মান -6, ওয়াই এর মান 4, 1 2 3 4 5 6, 1 2 3 4, এই যে দেখো। তাহলে এটা হচ্ছে বি বিন্দু আর এটা হচ্ছে সি বিন্দু। এরপরে দেখো ই -8 4, 1 2 3 4 5 6 7 8, এই যেটা হচ্ছে ই বিন্দু। এরপরে আরেকটা হচ্ছে কি বিন্দু, এল 8 14, ওরে বা 18 14, ওরে বাবা অনেক বড়। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 1 2 3 4, মোটামুটি দিলাম। এবার এদেরকে যুক্ত করে দিব। তার আগে আমি একটা কাজ করি, এদেরকে একটু এভাবে ইয়া করে দিই, একটা বিন্দু দিই, কারণ যোগ করলে তো ওই বিন্দুগুলো দেখা যাবে না। এখন মোটামুটি একটা স্পষ্টতা বোঝা যাবে। সো আমি এদেরকে যখন যুক্ত করে দিলাম, দেখো এরাও একটা সরল রেখা প্রকাশ করেছে এবং সেটাও এক্স অক্ষের সমান্তরাল। এবার আসো বাকি যে বিন্দুগুলো রয়েছে, সর্বশেষ যে ইয়া বিন্দুগুলা, যেমন ডি জে এম, ডি জে এবং এম, এই বিন্দুগুলো আসলে বসানো যাবে না। যেমন 27, এটা 20 এবং 7, এটা কি বসানো যাবে? হ্যাঁ যাবে। তাহলে 18 19 20, 1 2 3 4 5 6 7, মোটামুটি বসানো গিয়েছে এম এম বিন্দুটা। ঠিক আছে, এম বিন্দুটা শুরুতে বসিয়ে দিয়েছি। এরপর 15 7, ওরে বাপরে, যে হচ্ছে 15 7, যে হচ্ছে 15 7, 1 2 3, এই যে এটা, এটা হচ্ছে যে আরেকটা বিন্দু সর্বশেষ, সেটা হচ্ছে শিক্ষার্থীরা -4 7, এটা ছোট আছে। তাহলে বাম দিকে 4 ঘর, 1 2 3 4, আর উপর দিকে হচ্ছে 7 ঘর, 1 2 3 4 5 6 7। এগুলো আমি তোমাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছি। এটা হচ্ছে ডি বিন্দু। কারণ কিভাবে স্থানাঙ্ক মানগুলো বসাতে হয় সে সম্পর্কে অলরেডি তোমাদেরকে একটা ধারণা আমি আগে থেকে দিয়েছি। এবার দেখো এদেরকে যদি আমি যুক্ত করে দিই, তাহলে এটাও একটা এক্স অক্ষের সমান্তরাল রেখা হবে। সো আমরা চিত্রের মাধ্যমে বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এরা যে এক্স অক্ষের সমান্তরালে রয়েছে, সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এবার আমরা এর পরবর্তীতে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে যাব। সো তোমরা জানো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কখন হবে? যখন শিক্ষার্থীরা বুঝ একই হবে। বুঝ একই মানে এক্স এর মান সেম হবে। তোমরা যদি এক্স অক্ষেরটা বুঝো, ওয়াই অক্ষেরটা ইজিলি বুঝবা। আর তোমরা তো আমাদের সকল প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকবা। আমাদের সকল প্ল্যাটফর্মের লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমাদের অনলাইন পেইড কোর্সে তোমরা চাইলে যুক্ত হতে পারো। সো অনলাইন পেইড কোর্সে যুক্ত হওয়ার সকল কিছু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। এটা হচ্ছে 9 এর কোর্স ফি, আর এটা হচ্ছে 1350। সেক্ষেত্রে এখন লক্ষ্য করে দেখো, আমরা এইখানে দেখো এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ বের করার মতো আমরা ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ বের করব। তার আগে আমরা চিত্র 6.19 থেকে আমরা এই এফ কে কিউ বিন্দুগুলোর স্থানাঙ্ক নিচে লিখবো। এফ কে কিউ, এটা 6.19, 6.19 মানে এটা মনে হয় এফ কে কিউ। ও হ্যাঁ হ্যাঁ, এই যেটা। অর্থাৎ এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে এই প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি একটা বের করি, একটা হচ্ছে 1 1, ঠিক আছে। সো আমি এখানে লিখে দিচ্ছি, একটা হচ্ছে 1 1, এফ একটা হচ্ছে 1 3, এরপরে কে একটা হচ্ছে 1 5,
আর কিউটা হচ্ছে 17। সো আমরা পেয়ে গেলাম 1517, যেটা কই তো অনেক ইয়া। সো আমরা এরটা পেয়ে গেলাম, এরটা হচ্ছে 11, এফ এরটা হচ্ছে 13, ক্যাটটা হচ্ছে 15, আর কিউটা হচ্ছে 17। আমরা বসিয়ে দিলাম। এবার আমরা বিন্দুগুলোর মধ্যে দেখতে পাচ্ছি এই সকল বিন্দুগুলোর মধ্যে একটা কমন রয়েছে, সেটা হচ্ছে কি প্রত্যেকটার ভুজ, ভালো করে লক্ষ্য করে দেখো, প্রত্যেকটার ভুজ যেহেতু সেম, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল হবে, এবং সেক্ষেত্রে সমীকরণটা হবে x = 1, অথবা 1 কে পক্ষান্তর করো -1 = 0। এটা দিলেও চলবে, এটা দিলেও চলবে, একদম সহজ, হুবহু আগেরটার মতো। এক্স অক্ষরটা যারা বুঝবা ওয়াই অক্ষরটাও তারা বুঝবা। এখানে ভালো করে দেখো নিচের কোন বিন্দুগুলো এখানে বলা হয়েছে ওয়াই অক্ষের সমান্তরাল, শুধুমাত্র তাদেরকে চিহ্নিত করে এই বক্সের মধ্যে লিখতে হবে। তাহলে দেখো কোন কোনগুলার বুঝের মান একই, সেটা আগে আমাকে দেখতে হবে। যেমন এই যে দেখো -3 ওয়ালা একটা পাইলাম, -3 ওয়ালা, এই যে আরেকটা পাইলাম আই, -3 ওয়ালা তো আর দেখতে পাচ্ছি না, হ্যাঁ এমও একটা পাইলাম, আর এই মুহূর্তে পাচ্ছি না। তাহলে এ আই এম এদেরকে যুক্ত করলে অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল হবে, একটি সরলরেখা হবে। এবার আসো 4 ওয়ালা কোনো আছে কিনা দেখো তো। 4 ওয়ালা একটা পাইলাম, এই যে 4 ওয়ালা আরেকটা পাইলাম, 4 ওয়ালা আরেকটা পাইলাম, আরেকটা 4 ওয়ালা পাইছি, আপাতত আর পাচ্ছি না। তাহলে পাচ্ছি বি বিন্দু, ই বিন্দু, এস বিন্দু এবং কে বিন্দু, এদেরকে যুক্ত করলে আমরা অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল রেখা পাবো। এবার দেখো আমরা আরেকটা দেখি, 7 ওয়ালা একটা দেখি। 7, এই যে 7, এই যে 7, এই যে 7, আর আপাতত দেখা যাচ্ছে না। তাহলে আমরা ডি বিন্দু, জি বিন্দু, এরপর হচ্ছে তোমার জে বিন্দু এবং এল বিন্দু, এদেরকে যুক্ত করলেও আমরা এক্স অক্ষের সমান্তরাল রেখা পাবো। এবার আমরা দেখি আর কোনো কিছু আছে কিনা। উপর থেকে এ বি সি বিন্দুটা বাকি আছে, ই ই জি এইচ আই দেওয়া হয়েছে, জে কে এল এম দেওয়া হয়েছে, এফ বিন্দুটা কই, এফ বিন্দু তো নাই এখানে। আচ্ছা যাই হোক, এখানে আরেকটা মিল আছে, সেটা হচ্ছে দেখো এই যে n = 0, এই যে এখানেও 0। সো যেহেতু এখানে এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, এটা কিন্তু সমান্তরাল হবে না, এটা জাস্ট সরি ওয়াই অক্ষের সমান্তরাল বলেছে, এখানে বলেছে ওয়াই অক্ষের সমান্তরাল, কিন্তু এই যে এনপিটা হবে ওয়াই অক্ষের উপর, অর্থাৎ ওয়াই অক্ষ রেখা হবে, ডিরেক্টলি ওয়াই অক্ষের উপর হবে, অর্থাৎ ওয়াই অক্ষের উপর সমাপাতিত হবে, ওয়াই অক্ষের উপর সমাপাতিত হবে, অর্থাৎ ওয়াই অক্ষের উপর হবে। আর এই যে এটার কোনো কিছুর সাথে মিলে নাই, কারণ সি বিন্দুর বুঝ কারোর সাথে মিলে নাই। তাহলে আমরা এখানে সমান্তরাল কোন কোনগুলো পেলাম, ওয়াই অক্ষের এ আই এম, বিই এস কে, ডিজি জে এল, এই সকল বিন্দুগুলোকে যোগ করলে আমরা তিনটা সরলরেখা পাবো, এবং এগুলো হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। আর এই যে এনপি গুলাকে হিসেব করলে আমরা এটা ওয়াই অক্ষের উপর পাবো, সমাপাতিত হবে। তাহলে দেখো তো বিন্দুগুলাকে যদি আমি স্থাপন করে দিই, এবং আমরা এখানে বিন্দুগুলা এখানে বসিয়ে, এই যে ইয়ার মধ্যে বসিয়ে আমরা জাস্ট এখানে কি বলেছে, আচ্ছা এখানে আবার সমীকরণগুলো বের করতে বলেছে, সমস্যা নেই, এখানে এই যে সমীকরণগুলো বের করতে বলেছে, ঠিক আছে। ওকে, সমীকরণগুলো আমরা বের করব। আর এইটা একটু দেখো, আমরা তো বসাবো, এটা একটু দেখো, যে সকল বিন্দুর বুঝ একই তাদেরকে ক্রমানুসারে যোগ করলে এরা অবশ্যই ওয়াক্যের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়। মূলত আমরা এতটুকু করে আজকে ক্লাসটা শেষ করব। তা আমরা যদি এখন ওয়াই অক্ষের সমীকরণগুলা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে ভালো করে দেখো তো আমরা কোনটা কোনটা বের করতে পারি একদম সহজে। যেমন আমরা এই যে এখানে বের করে দিই, এখানে বের করে দিই, যেমন এই যে বিই এস কে, এটা বের করতে পারি। যেমন দেখো বিই এস কে প্রত্যেকের ক্ষেত্রে বুঝের মান হচ্ছে 4, তাহলে এখানে x = 4। এরপর আসো এ আই এম একটা বের করি, প্রত্যেকটার ক্ষেত্রে বুঝের মান কিন্তু -3, তাহলে এটারটা হবে
x ইকুয়াল টু -3 অথবা -3 কে তুমি পক্ষান্তর করতে পারো। আর সর্বশেষ দেখো ডিজি যে এল, এটাটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে ভুজের মান যেহেতু 7, x ইকুয়াল টু 7 দিয়ে দিলাম। আর এনপিএরটাও বের করতে পারো x ইকুয়াল টু 0। ওকে, আমরা এটা সমান হবে, এটা সমান হবে, সরি এই যে এটা হবে সমান। তাহলে আমরা এবার এগুলাকে আমরা একটা পেলাম x ইকুয়াল টু -3, আরেকটা পেলাম x ইকুয়াল টু 4, আরেকটা পেলাম x ইকুয়াল টু 7 এবং আরেকটা পেলাম x ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা এই ইকুয়েশনগুলো পেয়েছি যেগুলো হচ্ছে সবগুলো ওয়াই অক্ষের সমান্তরাল। লাস্টের এটা হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং এটার ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আসলে আমরা এগুলাকে আমাদের গ্রাফ পেপারে বসিয়ে দেখি। গ্রাফ পেপারে তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো বসানো হয়ে গেছে, সো আমরা জাস্ট দুইটা বসিয়ে তোমাদেরকে দেখাবো, এত বেশি বসানো সম্ভব না বা দেখানো সম্ভব না। সো ওকে, ডান। এবার দেখো আমরা এখানে গ্রাফ পেপারে বসাচ্ছি। প্রথমে দেখো আমরা এ আই এম বিন্দুগুলো বসাচ্ছি। ঠিক আছে, তাহলে এ বিন্দুটা হচ্ছে -3, ঠিক আছে, আমি এখান থেকে মুছে দিচ্ছি এগুলা। তাহলে এ আই এম বিন্দুটা ফার্স্ট অফ অল দেখো, এই যে এ -3, তাহলে সেক্ষেত্রে -3 এবং -3, তাহলে -3 হওয়াতে প্রথমে বাম দিকে 3 ঘর আর ও এর মান মাইনাস হওয়াতে নিচের দিকে 3 ঘর। তাহলে সেক্ষেত্রে 1 2 3 1 2 3, এই যেটা হচ্ছে আমাদের এ বিন্দু শেষ। এরপর আই বিন্দুটা স্থানাঙ্ক কই, -3 8, x এর মান -3 আর ও এর মান 8, পজিটিভ 8 উপরের দিকে যাবে। তাহলে -3 1 2 3 4 5 6 7 8, মনে হয় এটা হবে, এটা হচ্ছে আই মনে হয়। এরপর আরেকটা হচ্ছে এম বিন্দুর স্থানাঙ্ক কই, -3 0, -3 হচ্ছে বাম দিকে 3 ঘর, 0 বলতে উপরে নিচে কোথাও যাবে না, তাহলে ঠিক এই জায়গা হবে এ আই এম। এদেরকে যখন এবার আমি যোগ করে দিব, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো এরা ওই অক্ষের সমান্তরাল হয়েছে কিনা। মোটামুটি, আচ্ছা দাঁড়াও আমি আবার ইয়া করে দিচ্ছি, এই যে দেখো ওই অক্ষের সমান্তরাল। ওকে, আমি আরেকটা দেখাচ্ছি। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বিইএস কে দেখাচ্ছি। বিটা হচ্ছে 4 4, x এর মান 4, y এর মান 4, 1 2 3 4 1 2 3 4, দাঁড়াও 1 2 3 4 1 2 3 4, এটা হচ্ছে বি। এরপর হচ্ছে আমাদের ই বিন্দু 4 6, x এর মান 4, y এর মান -6, তাহলে 1 2 3 4 5 6, এই যে এটা হচ্ছে ই বিন্দু। এরপর দেখো এইচ হচ্ছে 4 7, ঠিক আছে, x এর মান 4, y এর মান হচ্ছে -7, 1 2 3 4 5 1 2 3 4 5 6, এই যে এটা হচ্ছে এইচ। এটা হচ্ছে কে বিন্দুর স্থানাঙ্ক 4 11, x এর মান 4, y এর মান হচ্ছে 11, তাহলে 4 4 5 6 7 8 9 10, এই যে 11, এটা হচ্ছে কে। সো এদেরকে যোগ করে দাও, এরা প্রত্যেকে তোমরা ভালো করে দেখো ওই অক্ষের সমান্তরাল হয়েছে কিনা। একদম সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা পরবর্তী ক্লাসে এরপর থেকে শুরু করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে, আর আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। সেক্ষেত্রে ভালো থেকো, বেস্ট অফ লাক।